আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৫ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মনে হয় কোথাও না কোথাও আমি ভুল করছি, কিন্তু কাউকে ভালোবেসে নিজের করে চাওয়াটা কি ভুল? আমি তো এর মাঝে কোনো ভুল দেখছি না। এদিকে আমাকে চুপ দেখে তিশা হঠাৎ আমাকে বলে, ওই দিন রাতে আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন সুজন আমাকে ফোন করে খুব কান্না করছিল, কেঁদে কেঁদে বারবার ক্ষমা চাইছিল। কিন্তু আমার ভেতরে বিষাদের ছায়া বাসা বেঁধে গেছে। আমি ওকে বোঝালাম যে এখন আমার একটা সংসার আছে, আমি এখন অন্যজনের স্ত্রী, তুমি আমার সাথে আর যোগাযোগ রেখো না। তারপর ও শেষবারের মতো আমার সাথে একবার দেখা করতে চেয়েছে। প্রথমে না করলাম, কিন্তু পরক্ষণে কেন জানি মনে হলো একবার দেখা করি, এটাই হবে ওর আর আমার শেষ দেখা। তারপর আমি রাজি হয়ে গেলাম। কথা শেষ করে যখন বারান্দা থেকে বেরিয়ে আসছি, আপনি তখন বারান্দার দরজার সামনে দাঁড়িয়েছিলেন। জানি না আপনি আমাদের কথা কতটুকু শুনেছেন, তবে আপনি বুঝতে পেরেছেন আমি সুজনের সাথে কথা বলেছি। যাই হোক, তারপর আমি এক সন্ধ্যায় ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনি আসার আগেই আমি বাসায় চলে আসব, কিন্তু সেদিন আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। আপনাকে বাসায় দেখে আমি ঘাবড়ে যাই। তারপরেও আপনাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা নিয়ে আপনি কি ভাববেন আমি জানি না, তাই আমি আপনার থেকে কথাটা লুকিয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করবেন। আপনি তো আমার স্বামী, স্বামীর কাছে এই বিষয়টা আড়াল করা আমার একদম উচিত হয়নি। কথাগুলো বলা শেষ করেই ও থামলো। ওর চোখের কোণে জল ভরাট হয়ে থেমে আছে, যে কোনো মুহূর্তে গাল বেয়ে গড়িয়ে পড়তে পারে। আমি তো আহাম্মকের মতো ওর মুখের দিকে তাকিয়ে আছি। না বুঝে না জেনে কত বড় একটা অন্যায় করেছি আমি ওর সাথে। আমার উচিত ছিল ওকে আমার পাশে বসিয়ে জিজ্ঞেস করার। জিজ্ঞেস করলেই নিশ্চয়ই সে সত্যিটা আমাকে বলতো, কিন্তু আমি কি করলাম? কোনো কিছু না বুঝে অ্যাসিড দিয়ে ওর হাত পুড়িয়ে দিলাম। কি জঘন্য আমি, কি জঘন্য আমার বিচার! ধিক্কার জানাই নিজেকে। আজ এত ঝড়ের মাঝে সময়ের বিষণ্ণতায় তার সব অনুভূতি ত্যাগ করে আমার অনুভূতির দরজায় সে। এদিকে আমাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে তিশা চোখের জল মুছে বলে, খেতে আসুন, আপনার পছন্দের খিচুড়ি রান্না করেছি। এই কথার উত্তরে কি বলা যায় আমি ভাবছি। তার এই কথাগুলোর মাঝে নিঃশব্দ কান্নাগুলোকে আমি দেখতে পাচ্ছি। আমার মনের দেয়ালের চারপাশে বিষণ্ণতা গ্রাস করেছে, কিন্তু এই বিষণ্ণতা তৈরি করতে আমার তো কোনো দোষ নেই। শর্ত অনুযায়ী সে আমার, কিন্তু আমি তো তার সাথে চিট করিনি। চিট তো করেছে সুজন ওর সাথে। এখানে আমার কি দোষ? আমি তো ব্যাস সুজনের পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু ও মানুষটা যে এত নড়বড়ে আমি ভাবতেও পারিনি। যাই হোক, আমি উঠে খেতে গেলাম। আমি আর তিশা একসাথে বসে খেয়ে নিলাম। এভাবে মান অভিমানে দিনগুলো যাচ্ছে আমাদের। আজ বিয়ের ৩ মাস হয়ে গেল, অথচ আমাদের মধ্যে স্বামী স্ত্রী তো দূর, বন্ধু সুলভ একটা সম্পর্ক গড়ে ওঠেনি। এভাবে আর চলা যায় না। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি বারান্দায় বসে বাহিরের প্রকৃতি দেখছি। সারা রাত বৃষ্টির ছোঁয়া পেয়ে শহরটা ভিজে গিয়ে যখন এই সকালবেলা একটা স্নিগ্ধ শীতল আভা ছড়ায়, তখন আমি মগ্ন হয়ে বারান্দার চেয়ারে বসে চুপসে যাওয়া শহরটা দেখি। ইদানিং প্রায় আমার ইচ্ছে করে এরকম ভেজা শহরের বুকে তিশার সাথে নীলরাঙা অনুভূতিতে জড়াই। তার চোখে চোখে রেখে আমার অন্তরালের কথা তার অন্তরালে সমর্পণ করতে। কিন্তু আমি কেন জানি পারি না। আমার ভেতরে একটা জড়তা এসে ভর করে। এই জড়তা আমাকে জব্দ করে আমার সমস্ত দেহকে ক্লান্তিময় করে তোলে। এই চুপসে যাওয়া শহরটা দেখার ৩০ মিনিট পর তিশা এসে ইতস্তত হয়ে বলে, অফিসে যাবেন না? আমি বললাম, না, আজ আর যেতে ইচ্ছে করছে না। তিশা বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে আর কিছু না বলে চলে যাচ্ছিল। আমি বললাম, শোনো। তিশা আমার দিকে ফিরে তাকায়। আমি বললাম, এখানটায় বসো, কথা আছে। আমার কথা মতো তিশা সামনের চেয়ারটা দখল করে বসে। আমি বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে বললাম, তোমাকে আজকে সব বলা দরকার। তুমি এখনো মূল কারণ জানো না।
আসলে বাস্তবে কি হয়েছে। তিশা অবাক হয়ে বলে, মূল কারণ সেটা আবার কি? আমি বললাম, দেখো তিশা, আজ আমি তোমাকে সব সত্যিটা বলবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বিবেচনা করবে, আশা করি। তাহলে শোনো, হয়েছে কি, সুজনকে আমার অফিসে চাকরি দিয়েছিলাম ঠিকই, কিন্তু চাকরি দেওয়ার পর আমার চিন্তা ভাবনা অন্য কিছু ছিল। মানে সুজনের ভালোবাসার পরীক্ষা নেওয়া। মনে মনে এই প্ল্যানটা করি। আমার অফিসে নাদিয়া নামের একটা মেয়ে কাজ করে। মেয়েটি খুব ভালো, কাজে কর্মে সব দিক দিয়ে একদম পারফেক্ট। আমার অফিসে জয়েন করেছে পর্যন্ত আজ পর্যন্ত খারাপ কিছু দেখিনি, বা ওর নামে কোনো খারাপ কমপ্লেনও শুনিনি। তাই আমি ভাবলাম নাহিদার সাহায্য নেব। সুজন চাকরিতে জয়েন করার 2 দিন পর আমি নাহিদার সাথে কথা বলি। নাহিদাকে কি কি করতে হবে সব শিখিয়ে দেই। আমার কথা মতো নাহিদা আমাকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারপর থেকেই নাহিদার কাজ শুরু হয়ে যায়। সুজনের সাথে ন্যাকামো করে কথা বলা, লাঞ্চ সময় তার সাথে লাঞ্চ করা, ছুটির পরে একসাথে বসে কফি খাওয়া, ইত্যাদি ইত্যাদি। যদিও সুজন প্রথমে রাজি হতো না, কিন্তু কয়েকদিন এভাবে চলার ফলে সুজন রাজি হয়ে যায়। এরপর বাইরে ঘুরতে যাওয়া, রিকশায় চড়া, ব্রেক টাইমে কফি খেতে যাওয়া, ছুটির পরে একসাথে অফিস থেকে বের হওয়া, এমনকি নাহিদাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া, সব কিছু করতে লাগলো সুজন। এভাবে এক পর্যায়ে তাদের ভাব আদান প্রদান করা বেড়ে যাচ্ছিল। তবে আমি নাহিদাকে খুব সতর্ক থাকতে বলেছিলাম, যাই করো খুব সাবধানে করবে। এভাবে 1 মাস অতিক্রম হয়। এই 1 মাস মানে 30 দিন পর তুমি আমাকে ফোন করে বললে তোমার মন ভালো নেই। সুজন তোমার সাথে এখন কথা কম বলে। যখনই ফোন করো তখনই নাকি সুজন বলে ব্যস্ত আছি। আরও নানান কথা বলেছ। সেদিন আমি তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম। তারপর অফিসে গিয়ে আমি নাদিয়াকে ধন্যবাদ জানিয়ে বললাম, তোমার কাজ চালিয়ে যাও। এরপর আরও 1 মাস কাটার পর কাঙ্ক্ষিত সময় আসলো। সুজন নাদিয়াকে প্রপোজ করলো। বিষয়টা যে এত দ্রুত কার্যকর হবে আমি ভাবতে পারিনি। তুমি জানো, বেশিরভাগ পুরুষই নারীর প্রতি দুর্বল, বুঝলে? তাদেরকে একটু সুযোগ দিলেই হয়। সেই একটু সুযোগকে কাজে লাগাতে তারা পিছুপা হয় না। যাই হোক, নাদিয়াকে যখন সুজন প্রপোজ করে, নাদিয়া বলে, তোমার গার্লফ্রেন্ড আছে, তার কি হবে? তখন সুজন কি বলেছিল জানো? আমি জানি কথাগুলো শুনতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু সবটা জানা দরকার তোমার। সুজন বলে, তুমি নাকি একদম সাদাসিধে একটা মেয়ে। তুমি নাকি লুকিয়ে লুকিয়ে তার সাথে ফোনে কথা বলতে, লুকিয়ে দেখা করতে, ঠিকমতো সময় দিতে পারতে না, কোথাও যেতে বললে যেতে পারতে না। নাদিয়ার সাথে মিশে যে অনুভূতিটা পেয়েছে, সেই অনুভূতিটা তোমার কাছ থেকে পায়নি সে। তারপর থেকে সুজন তোমাকে ইগনোর করতে লাগলো, ফিরিয়ে দিল তোমাকে, ভেঙে দিল তোমার মনটা। কার জন্য? ওই 2 দিনের নাহিদার জন্য। 2 মাস একটা মেয়ের সাথে মিশে তোমার 3 বছরের ভালোবাসা ফিকে হয়ে গেল তার সামনে। তোমার বিশ্বাস, তোমার অনুভূতি, তোমার মন নিয়ে সে খেলেছে। যাই হোক, তারপর আমি আর একটু দেরি করিনি। নাহিদাকে ফাইনাল চালটা দিতে বললাম। নাহিদাও ফাইনাল চালটা ঠিকঠাক মতো দিল। সুজনকে নাহিদা বলে, একজন ভালো বন্ধু, ভালো কলিগ হয়ে তার সাথে মিশতে চেয়েছে, লাভার হয়ে নয়। এইটুকু বলে আমি থেমে গেলাম। তিশা চুপ করে আছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আবার বললাম, বিশ্বাস করো, সুজন যদি এই পরীক্ষায় জিতে যেত, তাহলে আমি সত্যি সত্যি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করে দিতাম। যার জন্য এত কিছু করতে যাব, তাকে তো একটু পরীক্ষা করতেই পারি আমি, তাই নয় কি? এরপর নাহিদা যখন সুজনকে ফিরিয়ে দিল, তখন সে কি করবে ভেবে পাচ্ছিল না। অফিসে তার অনুপস্থিতি বাড়তে লাগলো, আর এই অনুপস্থিতির জন্য তাকে চাকরি থেকে নকআউট করতে হলো। আমার এতগুলো কথা শুনে তিশা নীরবে কান্না করছে। সে ভাবতে পারছে না সুজন তার নামে এতগুলো কথা বলেছে, আর আমি এত বড় একটা প্ল্যান করব। তিশা এখন ধন্দে পড়ে গেছে। তিশা মনে মনে ভাবছে, কাকে ছেড়ে কাকে বিশ্বাস করব। সুজন তো অন্য মেয়েতে আসক্ত হয়ে আমার ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করেছে। সে তো জানতো চাকরিটা হয়ে যাওয়ার পর সে আমাকে নিজের করে পেয়ে যাবে। আমি তো তাকে বলেছিলাম যে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসো, কিন্তু সে অন্যের পাতা ফাঁদে পা দিয়ে আমাকে অস্বীকার করলো। বিয়েটা হয়ে গেলেই তো আমাকে নিজের করে পেয়ে যেত, তখন নিজের মনের যত আশা সব পূরণ করে নিত। কেউ তো তখন বারণ করতো না।
কেন সুজন, কেন করলে তুমি আমার সাথে এমন? কিন্তু উনি যেটা করলেন সেটা কি অন্যায় ছিল না? কথাগুলো ভেবে তিশা চোখের পানি মুছে একটা দিক নিঃশ্বাস নিল। তিশা বলে, সে আমাকে ভালোবেসেছে ঠিক আছে, কিন্তু আমার প্রতি তার ভালোবাসাটা মজবুত ছিল না। তাই তো সে অন্য মেয়েতে আসক্ত হতে সময় লাগেনি। তবে আমার অনেক বিশ্বাস ছিল ওর উপর। সে যে এভাবে আমার বিশ্বাসটাকে ভেঙে দেবে, সত্যি আমি ভাবতে পারিনি। আসলে আমি আমার ভালোবাসাটাকে পবিত্র রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমাদের মধ্যে যা হবে বিয়ের পরে হবে। তাই আমি সবসময় নিজেকে গুটিয়ে রাখতাম। আমি চাইলেই যে কোনো মুহূর্তে ওর সাথে দেখা করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি জানি আমি যদি ওর চাহিদা মতো ওর সাথে দেখা করতে যেতাম তাহলে ও প্রশ্রয় পেয়ে যেত, যেটা আমি একদম চাইনি। কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আজ যদি ওর কথা মতো ওর প্রত্যেকটা চাহিদা পূরণ করতাম তাহলে হয়তো আমার প্রতি ওর ভালোবাসা এই 3 বছরে টিকে থাকতো না, অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু আপনি তো আমাকে বলতে পারতেন। আমি বললাম, আমি যদি তোমাকে বলতাম তাহলে তুমি সুজনকে সাবধান করে দিতে, যেটা আমি চাইনি। যদি আজ সুজন সব আগে থেকে জানতো তাহলে তুমি হয়তো ওর আসল রূপটা দেখতে পেতে না। তিশা বলে, একটা সরল সোজা ছেলের পেছনে একটা মেয়েকে লেলিয়ে দেওয়া, এটাকে পরীক্ষা বলছেন? এমন ভুল তো সব ছেলেরাই করবে। কোনো মেয়ে যদি নিজে থেকে ছেলেদের গায়ে পড়ে কথা বলে, তার সাথে মিশতে চায়, তখন তো ছেলেরা ভুল করবেই। আপনিও তো একজন পুরুষ, যদি আপনার সাথেও ঠিক একই কাজ হয় তখন আপনিও নিশ্চয় অন্য মেয়েতে আসক্ত হতে পিছুপা হবেন না। আমি বললাম, তুমি কি আমাকে এমন ছেলে মনে করো? তিশা বলে, সব ছেলেরাই তো এক, আলাদা হওয়ার মতো তো কিছু নেই। আমি বললাম, দেখো তিশা, আমার অফিসে কম করে হলেও 30 থেকে 40 জন মেয়ে কাজ করে। সবার বয়স 23 থেকে শুরু করে 35-এর কাছাকাছি পর্যন্ত। মানে সবগুলো মেয়েই অল্প বয়সী, দেখতে খুব সুন্দরী। নিজের বিজনেস স্টার্ট করেছি প্রায় 4 বছর হতে চলল। 4 বছর ধরে এই মেয়েগুলো আমার এখানে কাজ করছে। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। বিশ্বাস না হলে তুমি অফিসে গিয়ে চেক করতে পারো। আমার কোনো আপত্তি নেই, চাইলে একবার কেন 1000 বার পরীক্ষা নিতে পারো, আমি কিছু মনে করব না। তিশা আমার কথা শুনে মনে মনে বলে, সত্যিই তো, মেয়েরা গায়ে পড়বে, ন্যাকামো করে কথা বলবে, গায়ে গা ঘেঁষবে, কিন্তু ছেলেরা তাতে সায় দেবে কেন? তিশা আমাকে বলে, আপনি ওর পরীক্ষা নিয়ে খুব ভালোই করেছেন। যদি আপনি এমনটা না করতেন তাহলে হয়তো ওর আসল রূপ আমার কাছে ধরা পড়তো না। যেটা বিয়ের আগে জানতে পেরেছি সেটা যদি বিয়ের পরে হতো তাহলে তো আমি সর্বহারা হয়ে যেতাম। আমি বললাম, আমি যদি ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। হয়তো আমি পরীক্ষাটা না নিলে তোমার ভালোবাসা তোমারই থাকতো। তিশা বলে, না না, এখানে আপনার কোনো দোষ নেই, সব কিছু ভাগ্য। আমার ভাগ্যে ও ছিল না, তাই আমি পাইনি। আমি বললাম, আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যে, তবে এভাবে জীবন চলে না তিশা। তুমি চাইলে আমরা আলাদা হয়ে যেতে পারি, মানে ডিভোর্স। যদি তুমি চাও তাহলে তুমি সুজনের কাছেও চলে যেতে পারো। দেখো, আমি চাই না আমাদের জীবনটা এভাবে ধূসরভাবে কাটুক, যে জীবনে আমি আলপনা খুঁজে পাই না। প্রতিদিন অফিস থেকে এসে তোমার মলিন মুখটা দেখতে, বিশ্বাস করো আমার একটুও ভালো লাগে না। কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। মাঝে মাঝে মনে হয় আমার জন্যই মনে হয় তোমার মুখের সব রং উবে গেছে। আমার কথা শুনে দিশা অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। ও কখনো ভাবতেই পারেনি আমি ওকে এই কথা বলবো। তিশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে মনে মনে বলে, সোজাসুজি ডিভোর্সের কথা বলে দিল। সুজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অন্য মেয়েতে আসক্ত হয়ে, কিন্তু উনি আমাকে ডিভোর্স দিবে কেন বলছে? তিশা বলে, আমি কি নতুন করে কোনো অন্যায় করেছি? আমি বললাম, না, কেন বলো তো? তিশা বলে, বিয়ের পর থেকে প্রতিদিন সকালবেলা চা দিতে ভুলে গেছি। আমি বললাম, না। তিশা বলে, তাহলে কি সকালের নাস্তা বা কাপড় আয়রন করে দেওয়া বা আপনার অন্য কোনো কাজে কোনো গাফিলতি করেছি বা আপনাকে ঠিকমতো রান্নাবান্না করে খাওয়াতে পারিনি, নাকি আমার রান্না আপনার ভালো লাগেনি? আমি বললাম, না, সবই তো ঠিক আছে, আমার থেকে তো মুখ ফুটে কিছু বলে দিতে হয় না।
তুমি সব নিজে থেকেই করো, এখন এসব কেন জিজ্ঞেস করছো? হয়েছেটা কি? তিশা বলে, আমি কি কখনো বলেছি যে আমি আপনার সাথে থাকবো না, নয়তোবা আমি সুজনের কাছে যেতে চাই? আমি বললাম, না, কিন্তু হয়েছে কি বলো না আগে। এবার তিশা চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, তাহলে আপনি আমার থেকে আলাদা হতে কেন বললেন? ডিভোর্স দেবেন কেন বললেন? সুজন আমার সাথে বেইমানি করেছে, এখন আপনিও যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার আর সুজনের মধ্যে পার্থক্য কী রইল? আমি সাদাসিধা একটা মেয়ে, ঠিক আছে, কিন্তু আমার জীবনটা এত সস্তা না যে কেউ এসে ইউজ করবে তারপর ছেড়ে দেবে। আপনার থেকে আমি এটা আশা করিনি। আমি তো আপনার থেকে সময় চেয়েছি, কেন আপনি আমাকে এই কথা বললেন? কেন কেন? এই বলে ওড়না দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আমি শুধু বাকরুদ্ধ হয়ে ওর কান্না করা দেখে যাচ্ছি। আমি পুরোপুরি বিহ্বল হয়ে পড়েছি। আমি তো জাস্ট এমনি বলেছি। আমার এই কথা যে ওকে এতটা আঘাত দেবে বুঝতে পারিনি। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ওকে কান্না করতে দিলাম। বেশ কিছুক্ষণ পর ওর মাথায় হাতে রেখে আমি বললাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি তো ব্যাস এমনি বলেছি। তিশা মুখ থেকে ওড়না সরিয়ে আমার চোখে চোখ রেখে বলে, এমনি বলেছেন? এমনি এমনি কোনো কিছু হয়? বা বলে কেউ? কি সুন্দর বলে দিলেন আলাদা হয়ে যাওয়ার কথা। আপনার মনে যখন এটাই ছিল তাহলে আমাকে বিয়ে করলেন কেন? না করলেই তো পারতেন। আমি আপনার থেকে কিছু লুকাইনি, সব কিছু বিয়ের আগে থেকে আপনি জানেন। জেনে শুনে আপনি আমাকে বিয়ে করেছেন, তাহলে এখন ছেড়ে দেবেন কেন বলছেন? আপনারা পুরুষেরা সবাই এক। কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি শুধু ফেলফেল করে তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে। বেশ কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি বালিশ বুকে নিয়ে তিশা খুব কান্না করছে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে। নিজের ভুলটা বুঝতে পারলাম আমি। কেন যে বলতে গেলাম আলাদা হয়ে যাওয়ার কথাটা, কি মতিভ্রম হয়েছে আমার কে জানে। বারবার এমন এমন কথা বলে ফেলি মুখ দিয়ে, যার জন্য পরে আমাকেই পস্তাতে হয়। এখন কি করে ওকে শান্ত করব আমি? ইচ্ছে করছে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ক্ষমা চাই, কিন্তু ওকে স্পর্শ করার অনুমতি এখনো আমাকে দেয়নি। তাহলে এখন কি করব? এদিকে তিশা খুব জোরে জোরে কান্না করেই যাচ্ছে, যেটা আমি আর সহ করতে পারছি না। ও তো আমার স্ত্রী, ও আমাকে অনুমতি না দিক তাতে কি হয়েছে? স্বামী হিসেবে আমার অধিকার আছে ওর উপর। এবার আমি খাটের উপর উঠে ওর পাশে কাত হয়ে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, সরি, আর কখনো বলবো না, প্লিজ আর কান্না করো না। কিন্তু না, সে কান্না করেই যাচ্ছে। এতক্ষণ ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলাম আমি। যখন দেখলাম ও কথা শুনছে না, তখন ওকে বুকে টেনে নিলাম। আমি বললাম, ক্ষমা করে দাও, তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না, কিন্তু আমার যে কিছু করার নেই। তোমাকে এভাবে কান্না করতে দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আমার ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি আর কখনো এমন কথা মুখ দিয়ে বের করব না। তোমার যত সময় লাগে তত সময় নাও, আমি আর কিছু বলবো না। এই দেখো, আমি কানে ধরছি, প্লিজ এবার কান্না বন্ধ করো। তিশা নিজেকে ছাড়ানোর বদলে আমার বুকে মুখ ডুবিয়ে কান্না করতে থাকে। হয়তো এই সময়টা কারোর সঙ্গ প্রয়োজন ছিল ওর, তাই হয়তো আমার বুকে সে আশ্রয় খুঁজেছে। আরও বেশ কিছুক্ষণ কান্না করে থেমে গেল, তবে কান্না করতে করতে হিঁচকি উঠে গেছে। চোখের পানি, নাকের পানি সব আমার টি শার্টে লেগে গেছে। তারপরেও আমি ওকে বুকে জড়িয়ে ধরে আছি। আরও বেশ কিছুক্ষণ সময় এভাবে কেটে গেল। আমি ভাবলাম সব কিছু নর্মাল হয়ে গেছে, কিন্তু না। তিশা স্বাভাবিক হতেই নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ বলে, আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন? আমি না আপনাকে না করেছি আমাকে স্পর্শ না করতে? আর কতবার বলবো যে আমার সময় লাগবে? আমি বললাম, না মানে। তিশা বলে, কি মানে করছেন বলুন তো? একটু আগেই তো আমাকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তাহলে এখন স্পর্শ করছেন কোন সাহসে? আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। ওর প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না। তিশা বলে, কি হলো, কথার জবাব দিচ্ছেন না কেন? আমি বললাম, দেখো,
তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। তুমি কান্না করছিলে তাই আমি আবার আমার কথা শেষ হতে দিল না। তৃষা বলে, আমি কান্না করছিলাম, তাই সেই সুযোগটা কাজে লাগাচ্ছিলেন কি, তাই তো? আমি বললাম, তৃষা, তুমি এটা ভুলে যেও না, আমি তোমার স্বামী। তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, মনে হচ্ছে আমি বাহিরের কেউ। আমি ভুলে কথাটা বলে ফেলেছি, তার জন্য বারবার সরি বললাম, ক্ষমা চাইলাম। আর তুমি কিনা আমাকে যা ইচ্ছে না তাই বলে যাচ্ছ। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমার ধমক খেয়ে তৃষা চুপ হয়ে গেল। জানালার পাশে চেয়ার রেখে চুপচাপ বসে পড়ল। আমিও আর ওকে কিছু বললাম না। বুঝতে পারলাম ধমক দেওয়াতে ভয় পেয়েছে। সারাদিন না খেয়ে কান্নাকাটি করে সময় কাটালো। আমিও ওর সাথে রাগ করে খেলাম না কিছু। রাতেও যদি না খেয়ে থাকে মেয়েটি তাহলে অসুস্থ হয়ে পড়বে। তাই আমি বাধ্য হলাম বলতে। তৃষা সোফায় শুয়ে আছে। আমি বললাম, রাত হয়েছে, এসো খাবে। তৃষা বলে, আমার খিদে নেই, আমি খাবো না। আমি বললাম, দেখো, এমনিতেও আমি তোমার উপর রেগে আছি, তাই আমার রাগটা বাড়ানোর চেষ্টা করো না। তাই বলছি চুপচাপ খেতে আসো। দেখলাম কাজ হলো। চুপচাপ উঠে খাবার গরম করছে। তারপর রাতের খাওয়া দাওয়া করে দুজন ঘুমোতে চলে এলাম। আগের মতো ঠিক মাঝখানে বালিশ দিয়ে দুজন দুই পাশে শুয়ে পড়লাম। দুজনের চোখে ঘুম নেই। আমি ভাবছি তৃষার কথা, আর তৃষা ভাবছে তার অতীত। একসময় ভাবতে ভাবতে তৃষা ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি ঘুমাইনি। আমি তো তৃষা ঘুমানোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ আজ ওকে খুব কাঁদিয়েছি আমি। একটু বুকে নিয়ে আদর না করলে মন শান্তি হবে না। দেখলাম তৃষা হালকা নাক ডাকছে। তখনই বুঝতে পারলাম ও ঘুমিয়ে গেছে। এবার আর দেরি করা যাবে না, কারণ আমি আর ধৈর্য ধরতে পারছি না। আস্তে আস্তে মাঝখানের বালিশগুলো সরিয়ে ওর পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আজ একটু জোরেই চেপে ধরেছি। মোট কথা, ওর বুকের মাংসপিণ্ড দুটো আমার বুকের সাথে চেপে আছে, যেটা আমি বেশ অনুভব করতে পারছি। বেশ কিছুক্ষণ ওর গালের সাথে গাল ঘেঁষে আলতো করে চুমু দিলাম গালে। আস্তে করে ওর নিচের ঠোঁট আমার মুখে নিয়ে হালকা কামড় দিলাম। তারপর কয়েকবার আলতো করে চুমু খেলাম ঠোঁটে। আজকে শরীরের অনুভূতিটা অন্যরকম, কেমন যেন মন মাতানো, পাগল করা। আরও কয়েকবার কপালে চুমু খেলাম। হঠাৎ এমন একটা কাণ্ড ঘটল, যেটাতে লজ্জায় একদম মাথা কাটা যাচ্ছে আমার। ভাবতেই পারিনি আমি এমন কিছু হবে। কি করব না করব বুঝতে পারছি না। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।